গত রাতের একটা ঘটনা এবং আমি নিজে প্রচন্ড রকমের ভয় পেয়েছিলাম যে ঘটনাটা গতকাল রাত্রে এবং তার আগের দিন রাত্রে এরকম হচ্ছে যে মাঝরাতে বলবো না, আরেকটু পরে এবং প্রতিদিনই একই সময়ে 2টা বিশেষ সময় আমার ঘুম ভেঙে যায়। গতকাল রাতে ঘুরতে যখন 2টা 20 বাজে, আমি বাসায় পুরোপুরি একা ছিলাম এবং বাসায় কোনো ধরনের কোনো আলো ছিল না এবং সেই সময় আমার মনে আছে যে আমার রুমে টিভি চলছিল এবং আমি টিভি চালিয়ে ঘুমিয়ে গেছিলাম। যখন ঘুমটা ভাঙলো তখন দেখলাম যে লোডশেডিং চলছে। তো আমি নিজে যেহেতু রাতে ভয় পাই, হাতের কাছে যে টর্চ লাইট রাখি সবসময় একটা, সেই টর্চ লাইটটা কালকেও ছিল এবং সেই টর্চ লাইটের আলো দিয়ে আমি ঘরটাকে আলোকিত করলাম এবং আলোকিত করার আগে কিছু ঘটনা ঘটেছিল। ঘুম থেকে উঠে দেখলাম যে একেবারে পুরোপুরি লোডশেডিং চলছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং ওই সময় সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা হয়েছিল যে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেটর চালু হয়ে যায় এবং প্রচন্ড শব্দ করে জেনারেটর চালু হয়। তো গতকালকে সেরকম কোনো জেনারেটর চালু হয় নাই বা এরকম কোনো কিছুই হলো না। হঠাৎ করে আমি দেখলাম আমার নাকে একটা গন্ধ আসছে এবং আমি ভূত এফএম করতে গিয়ে এখানে যারা ভূত স্পেশালিস্ট রয়েছেন তাদের সাথে আমি কি বলবো, বিভিন্ন সময় তাদের কাছ থেকে শুনেছি যে পুরা একটা গন্ধ পাওয়া যায়, কিন্তু আমার গন্ধটার সাথে এই গন্ধটার পার্থক্য যেটা, তাদের গন্ধটার সাথে এই গন্ধটার পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছিল আমি বাসায় একা, সুতরাং কোনো চান্স নেই। আর আমার বাসায় যদি অন্য কেউ থাকতো, যেমন আমার বাবা, তিনি কি বলবো স্মোক করেন না, কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যে আমার পাশে বসে কেউ স্মোক করছে, একদম পাশে বসে আমি পুরো তামাক পোড়ার গন্ধটা পাচ্ছি এবং খুবই ভয়াবহ একটা সিচুয়েশন। আমি চোখ খুলতে চাচ্ছিলাম না যে সামনে কি দেখে ফেলবো, প্রচন্ড ভয় লাগছিল এবং বিশ্বাস আমি জানি না যে কেউ করবে কিনা, ঘটনাটা শুধুমাত্র আমি জানি যে কি ভয় পেয়েছিলাম। তারপর চোখ না খুলে আমি আস্তে আস্তে হাতড়ে টর্চ লাইটটা খুঁজে বের করলাম এবং ওরা জ্বালালাম এবং জ্বালানোর পরে যেটা হলো যে ঘরের যেদিকে দরজা দক্ষিণ দিকে, সেই দিকটাতে আলোটা দিলাম এবং কি আশ্চর্যের ব্যাপার, ধীরে ধীরে গন্ধটা কমতে শুরু করলো। এটা আমার ভুল হওয়ার কোনো চান্স নাই, কারণ আমি একদম পুরোপুরি ততক্ষণে উঠে বসেছি এবং আমি দেখতে পাচ্ছি, আমি যখন পুরো ঘরটাকে দেখতে পাচ্ছি, কোথাও কোনো আলো নেই, শুধুমাত্র আমি চার্জারটা জ্বালালাম, চার্জার টর্চ লাইট যেটা, এবং তারপরে সিগারেটের গন্ধটা আস্তে আস্তে কমতে শুরু করলো এবং তারও কিছুক্ষণ পরে বিকট একটা শব্দ করে জেনারেটর চালু হয়ে গেল। কিন্তু এই মাঝখানের ওই সময়টা, জেনারেটর প্রতিটা সময় আমি দেখেছি কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেটর চালু হয়ে যায়। আমি বাইরে যাইনি এবং দেখিনি যে বাইরের যে সমস্ত কি বলবো যে বাড়ি ঘরগুলো, সেগুলো আসলেও আলোকিত নাকি অন্ধকার বা আসলেই লোডশেডিং হয়েছিল কিনা, কিন্তু জেনারেটরটা বেশ বড় চালু হয়েছিল এটুকু আমার মনে আছে এবং মাঝখানের সময়টাতে কি ঘটেছে, কি হয়েছে, কেন হলো, তার কোনো উত্তর নেই। হতে পারে আপনাদের কাছে কোনো উত্তর থাকতে পারে, সেই উত্তরটা আপনারা ইচ্ছে করলে আপনাদের এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে আমাকে জানাতে পারেন। সাউথ লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠাবেন 9840 নাম্বারে। আমার নাম রিজওয়ান, আমি বেসিক্যালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনসালটেন্সির সাথে আছি। ওকে, তো সবার জীবনে বুঝতেই পারছেন যে ভূতের ঘটনার কারণেই তারা আছে এখানে। সাকিব ভাই, আমরা শুরু করতে পারি কিভাবে? শুরু করি। আই থিঙ্ক গতবার আমরা অনেক ইন্টারেস্টিং SMS পেয়েছিলাম, যেগুলো আমরা আসলে টাইম পাইনি গল্প বলতে বলতে। জানতে পারলাম যে তিনি যে রুমে থাকেন সেই রুমের সামনে, জানালার সামনে তাই না, দুটো কবর আছে এবং সেই বাসায় অনেক উদ্ভট ঘটনা ঘটেছে। কি কি হয় স্বাভাবিক আপনার সাথে? আসলে জানালার সামনে দুটা তো আছেই, সেটা জানালার সামনে দুটো তো আমরা জন্মের পর থেকে দেখতেছি যে দুইটা কবর। এবং আমার বাবা যখন বাড়িটা কেনে তখন জায়গাটা কেনে, তখন কিনে বাড়িটারি করার পরে আমরা জানতে পারি যে ঠিক আমি যে রুমটা থাকি এই রুমটার নিচেও কতগুলি কবর ছিল আর কি। যারা জায়গাটা বিক্রি করছে তারা না জানায় বিক্রি করছে যে এটা একটা তারা কবরস্থান হিসেবে দান করছিল, পরে আমাদের। আচ্ছা, এখন কি দিয়ে শুরু করবো? আপনার সাথে যে উদ্ভট টাইপের কিছু অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতো ছোটবেলা থেকে, সেগুলো একটু শুনি। আচ্ছা, ছোটবেলা থেকে যেটা ঘটে সেটা যেমন যেটাকে আমরা কালচারালি সবাই বলে যে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বোবায় ধরা, এইটা আমার জন্য একটা টাইপের ভয়াবহ এক্সপিরিয়েন্স। আমার বয়সন্ধিকাল থেকে শুরু করে এই 27-28 বয়স পর্যন্ত রেগুলার রাতে আমি ঘুমালে রেগুলার রাতে এটা হলো। ওকে, এছাড়া এটা হতে হতে তারপরে একদিন কোনো একদিনের এক্সপিরিয়েন্স এমন যে হয়তো আমি ঘুমের মধ্যে না কিসের মধ্যে যাই না, ঘুম থেকে জেগে দেখি আমি বিছানা থেকে 6 ইঞ্চি উপরে। ওকে,
এবং তখন চিৎকার করে উঠলে তাড়াতাড়ি ম্যাক্সিমাম দিনে যেটা হতো আম্মা দৌড়ে আসতো, আম্মা দৌড়ে একটু আসলে তারপর আবার ঘুমাতাম, আবার ঘটনা ঘটতো। এবং একই ঘটনা মানে কি, সেই ঘটনাটা হচ্ছে যে আমি দুইটা ক্যারেক্টার স্বপ্ন দেখতাম। একটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলা, আচ্ছা এ দেখতাম আমার খাটের পাশে এসে দাঁড়ায়, হঠাৎ এক গাদা চুচু দিল চোখের মধ্যে, ঘুম থেকে নাই। আচ্ছা এবার দেখতাম যে বাসে করে যাচ্ছি, স্বপ্নের মধ্যে বাসের জানালা দিয়ে পা ঝুলায় আমার ক্রমাগত মুখের মধ্যে লাথি দিতে। আর আরেকটা ক্যারেক্টার দেখতাম, সেটা ছোটখাটো একটা বামন টাইপের কালো চিকনা, আচ্ছা সেটা আমার জানালার দিকে, কবরের দিকে যে ছোট জানালাটা, এটা দিয়ে বেয়ে বেয়ে দেখতাম ঢুকেছে। বললে আর ওই সবসময় সবার যেটা হয়, নড়াচড়া শক্তি থাকে না, চিৎকার করার কোনো ইয়ে থাকে না, অনেকক্ষণ ঘুমানোর পরে ঘুমাবে। এবং একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, আমার বস আসিফ ভাইয়া, রাসেল তুমিও জানো যে সেও ভূতের ব্যাপারে বিশাল মানে আগ্রহী। সে একদিন মানে ক্যাকোডমিনিক একটা ফাইল নামায় এখান থেকে, সেখানে আবার কি একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, ইলাস্ট্রেশন দেখে আমি ভয় পেয়ে যাই, কারণ কি আমি যেটা স্বপ্ন দেখি একদম ইলাস্ট্রেশনটা ওই দেখি। এই হচ্ছে গিয়ে স্বপ্নের এক্সপিরিয়েন্সটা সম্ভবত আমি এই ইলাস্ট্রেশনটা মিলে যাওয়া মানে কি অদ্ভুত ব্যাপার না? মানে আপনার তখন কি আবার নতুন করে ভয়টা লাগেনি যে আপনি যেটা স্বপ্নে দেখছেন? ভয় পাইতে সম্ভবত আমি ভালোবাসি, এই জন্যই ভয় পাই। কিন্তু এবং আমার কাছে এটা খুব অদ্ভুত লাগলো যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আপনি বললেন যে আমি না থাকলে আপনি না, একলা আমি এখনো রাত্রে সবসময় রাত্রে একটা টিউবলাইট জ্বালায় ঘুমাই। আমি অন্ধকারে একলা থাকলে অন্ধকারে ঘুমাতে পারি না। টিউবলাইট জ্বালানোর পরেও ভূত আসে, মানে কি ভূত আসে মানে জানি না আসে কিনা, কিন্তু এটা হয়। আচ্ছা আচ্ছা বুঝি। ঢাকার অদূরে আপনি বলছেন আশুলিয়ার একটা ঘটনা। আশুলিয়ার ঘটনাটা যেটা বলি, আচ্ছা বাসার একটা আরেকটা ঘটনা বলি। Sure. বাসারটা হচ্ছে কি, বাসার এই স্বপ্ন দেখা এবং ভূত দেখার ব্যাপারটা পাইছি আমি সম্ভবত আমার আম্মার দিক থেকে। আচ্ছা আমার নানি যে সে আবার কি মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের অনেক কিছু পারতো। তারপরে আমার খালার ঘটনাটা আমি পরে বলবো, তারও খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স আছে। আর আমার আম্মা কিছুদিন আগেও একটা স্বপ্ন দেখছে, সেটাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা মানে আমাদের ওই ঘর রিলেটেড। এবং সে দেখছে যে রোজার দিনে একটা মহিলা আসছে সন্ধ্যার সময় জাকাতের টাকা নেওয়ার জন্য, আম্মা দিতে দেরি করতেছে। আম্মা যে ঘরে ঢুকছে, হঠাৎ আম্মা দেখে মহিলা অনেক লম্বা হয়ে গেছে এবং আম্মার ঘাট ধরে সে সিলিং এর সাথে লাগা রাখছে। এবং আমি পাস করে যাচ্ছি, মহিলা আমি দেখেও দেখতেছি না, মহিলার ভিতর দিয়ে ট্রান্সপারেন্ট, মহিলার ভিতর থেকে পাস করে যাচ্ছি। এখানে আমার কাজিন, আমার ছোট খালার ছেলে, ও ঘুমাইছে। তো রাত্রেবেলা যথারীতি আমার ওই সময় যা হতো যে স্বপ্নে দেখতাম, কিন্তু ওই দিনে স্বপ্ন দেখতেছি কি ও এসে আমার গলা চিপে ধরছে। আচ্ছা আমার তো একদম রেগুলার হ্যাবিট হয়ে গেছে, আমি আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে, গোগানিতে ঘুম ভাঙলে পানি খেয়ে আবার ঘুমাতে। পরদিন সকালে যখন ওকে মানে আম্মাকে বললাম ঘটনা, যে কালকে দেখছি যে রুবেল আমার স্বপ্নে ওই ধরছে, তখন আম্মা একটু মানে কি একটু থতমত খেয়ে গেছে। কারণ কি, রুবেল সকালে একই এক্সপিরিয়েন্স বলছে যে আমি যখন ওর স্বপ্ন দেখছি কি আমি ওই ঘর থেকে যাচ্ছি এবং যাওয়ার সময় ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখছি। যেটা হচ্ছে রুবেল দেখছে আপনাকে, আপনি দেখেছেন রুবেলকে। এইটা মানে কি একই দিনের ঘটনা। স্বপ্নে তো স্বপ্নই, কিন্তু কি এই ধরনের কোইন্সিডেন্স খুব আসলে কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তরা থেকে সাভার আশুলিয়া যাওয়ার যে একটা রোড আছে, দুপাশে বর্ষাকালে পানিতে ডুবাই থাকে একদম। ওখানে কিন্তু এখন যাই না আমি লোকালয় হয়েছে কিনা, এটা যতদিন আগের ঘটনা, তখন কিন্তু পানিতে ডুবা থাকতো। তো ওইখান থেকে আমার ওয়াইফের বড় ভাই সে ড্রাইভ করে ফিরছিল, ফিরতে ফিরতে হঠাৎ সামনে একদম অ্যাক্সিডেন্টের মতো একজন মহিলা, বৃদ্ধা মহিলা করে গাড়ির সামনে একদম বাড়ি ধাক্কা লাগলে সে তো আসলে কাজটা করছি, সেই শ্বাসকে সে কোন রকমের টান মানে গাড়ি সাইড করে টান দিয়ে চলে গেলে, কিন্তু তার যে কোনো কারণে বিবেকে লাগছে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম এরকম। সকালবেলা আবার ব্যাক করছে এখান থেকে, সে ওখানে কাজের জন্য হতে যায়। ব্যাক করার পরে লোকজন তো নাই আশেপাশে, কাউকে যে জিজ্ঞেস করবে কালকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সেরকম কোনো ঘটনা নাই। একদম দুপাশে পানি, কোনো মানুষ আসার রাত 1:30-2টার সময় কোনো মানুষ আসার কথা না। এটা হইতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওই দিন রাসেল তুমি খেয়াল করবা, আসিফ ভাইয়ের সাথে আমি সেম এক্সপিরিয়েন্সটা যখন বলতেছিলাম পুরান ঘটনা হিসাবে, সে বললো যে তারও প্রায় সেম একই এক্সপিরিয়েন্সটা এখানে আছে উত্তরার দিকে ওই রোডটা দিয়ে যাওয়ার সময়। তারা ফ্যামিলি মিলে ফিরছিল, তখন সামনে একটা ডেড বডির মতো শোয়া দেখে গাড়ি থামছে, নামছে, গাড়ি থেকে নামার পরে দেখে না কিছুই নেই, চলে আসে।
এটা হচ্ছে ঢাকার অদূরে আশুলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে এবং দুজন এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে, সুতরাং এখনো হয়তো অনেকেই যাচ্ছেন ওইদিকে বা ড্রাইভ করছেন, আমি জানি না। তবে ব্যাপারটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রে ঘটেছে। আমি সাকিব ভাই, জিনিসটা আসলে কিন্তু আমার যথেষ্ট ভয়ের। আমার 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 ক্ষেত্রে যেটা হবে যে ওই রাস্তাতে যাওয়ার সময় আমার প্রতিটা মুহূর্তে এটা মনে পড়বে। না, ডেফিনেটলি, আই থিঙ্ক জিবরান হ্যাজ আ স্টোরি সিমিলারলি। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে এরকম ঘটনা প্রায় শোনা যায় যে একজন মহিলাকে দাঁড়িয়েছিল এখানে। আমার এক্সপিরিয়েন্স ছিল উত্তরে যাওয়ার সময় একবার, মানে এটা ঠিক রেড লেনের আগে দুটো ঘটনা আছে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, মানে কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড। সো হেঁটে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ থেকে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট। আচ্ছা, আপনার চোখের দিকে একদম আমার ফ্রেন্ডের চোখের দিকে আই থিঙ্ক হি মানে বলছে যে আই থিঙ্ক হি নিডস এ রাইড। আমি বলছি আমি কারোর জন্য থামবো না, যাই না। সো ঠিক আছে, তারপরেও সিনো শি নিডস হেল্প, কারণ কোনো গাড়ি নেই। শি ডাজন্ট, মানে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম ফার্স্ট টাইপের। পার্ক করলাম 5 ফিটও হবে না তার সামনে, যে 5-6 ফিট মানে ইয়েতে চলছিলাম। তো তাকে দেখে নেই, সেই রাতে আমার ফিরত আসছি, তখন বাজে রাত 2টা। সো ফিরত আসছি, আমি ড্রাইভিং অ্যারাউন্ড 60-70 এরকম উত্তর রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা, জানি না ইফ ইজ দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক 2 হাত ক্রস করে রাস্তার ঠিক 3rd লেনে মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড়, ময়লা। সো আমি যাচ্ছিলাম, আর পাশে একটা গাড়ি। আচ্ছা, আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চেয়েছি। আমি থ্যাংক গড যে আমি মানে অ্যাক্সিডেন্ট কি হবে, মানে আমি যদি রাশ একটু ইয়ে করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হ্যাভ হিট দ্য কার। কিন্তু আমি জাস্ট কেন জানি না, আমার রিফ্লেক্সেস ভালো, আমি জাস্ট মুভড অ্যাওয়ে, জাস্ট একটু সোয়ার্ভ করে চলে গেলাম। আমার যাওয়ার সময় আমি দেখলাম তাকে ঠিক আমার প্রথম উইন্ডো, পাশের উইন্ডো, সেকেন্ড উইন্ডো থেকে নেই, মানে ইট ভ্যানিশড। তার মানে আপনি সামনে দেখেছেন এবং আমার ঠিক ফাস্ট করে যাওয়ার সময় পাশে নাই। আমার সাইড ভিউ মিররে দেখলাম, আর ফ্রেন্ড গুলো মানে পাশে যে বলেছিল, মানে আমি এই জায়গাতে একটা কথা অ্যাড করতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, এই সব গল্পগুলো মিলে যাচ্ছে। সে কাস্টমার কেয়ারে চাকরি করে, তো কাস্টমার কেয়ারে চাকরি করার কারণে হয়তো দেখা যায় যে মানে প্রথমে সে যখন সে চাকরিটা নিয়েছিল তখন কল সেন্টারে ছিল আর কি। তো অনেক রাত হতে ফিরতে, এবং রাতের বেলায় উত্তরার ওই রাস্তা দিয়ে ফিরতো। এবং ঠিক একটা দিন এরকম একটা ঘটনা ঘটে, হঠাৎ করে প্রচন্ড শব্দে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ও জাস্ট ঘুমাচ্ছিল পিছনে, ড্রাইভার জাস্ট বলে কি ব্যাপার, কি থামালেন কেন হবে? তো বলে কি স্যার এখানে কিছু দেখেননি আপনি? তো মাঝে মাঝে ঘটে। ও যেটা বলেছিল যে ওই সময়ে ওই রাস্তা দিয়ে মোটামুটি মানে প্রায় এটা হয় নাকি ওই ড্রাইভারের, এবং অনেকেই দেখেছে একটা মহিলা ক্রস করে। জায়গাটা উত্তরের ওই রাস্তার এই কি বলবো যে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায়। এবং এই জায়গাটা না, আমি পরে একদিন আমি আর একটা ড্রাইভার একদিন ট্যাক্সিতে করে ফিরছি, সে সময় ট্যাক্সি ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলছে যে হ্যাঁ স্যার এখানে এরকম ঘটনা আছে। মহিলা আমিও দেখেছি এরকম রাস্তা পার হয়। আমার তো পার হচ্ছে না, ভয় লাগছে যে আরেকটা আমার ভাইয়ের কাছে হলো, মানে সে অলমোস্ট মানে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। খুলনা থেকে আসার সময় চালিয়ে আসছে গাড়ি, আস্তে আস্তে হঠাৎ দেখে যে দূর থেকে একটা মহিলা ঠিক রাস্তার মাঝখানে হাইওয়েতে দাঁড়ানো, সে নড়ছে না। সো ড্রাইভার ওয়াজ গোয়িং প্রিটি ফাস্ট। সো করতে যেয়ে সে আমার ভাই কিসের সিটে বসে আছে, দেখছে সামনে মধ্যখানে কে এটা। আস্তে 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 ড্রাইভার না পেরে মানে অ্যাভয়েড করার জন্য পুরো গাড়িটা ঘুরাই দিই। আস্তে স্পিডে ঘোরাতে গাড়িটা পুরা উল্টে যায় কয়েকবার। ওকে, সো এর মধ্যে যতক্ষণ এই ঘুরছে, মহিলাটার সাথে আমার ভাইয়ের পুরো একদম আই কন্ট্যাক্ট হয়। সো যত গাড়িটা পাস করছে তার পাশ থেকে পুরো মহিলাটা তার সাথে পুরো আই কন্ট্যাক্টে দেখছে ওই জিনিসটা, পুরো জিনিসটা দেখে as soon as কয়েকবার রোল করার পরে সবাই তো ছড়াচ্ছে রাস্তার মাঝখানে। তখন থ্যাংক গড দেয়ার ওয়ার নো কার্স, আদার কার। কিন্তু আমরা যেটা শুনেছি না, যে সাগর ভাইয়ের কাছে আমরা শুনলাম যে সাধারণত জিনিসটা হয় যে ট্রান্সপারেন্ট হয়, কিন্তু যে বাড়ি খাওয়া, হ্যাঁ, কিন্তু বলে যাওয়া এবং সঙ্গে সঙ্গে আপনার উধাও হয়ে যাওয়া, এই জিনিসগুলো খুব অদ্ভুত টাইপের, তাই না? হ্যাঁ, বাট ওই বলেছে বাড়ি খায় না, মানে ড্রাইভার যে ছিল গাড়ির, তারা কিন্তু ওটা সে অ্যাভয়েড করে গেছে, রাইট। কিন্তু যখন পাস করে যাচ্ছে আমার ভাই দেখলো যে মহিলাটা একদম কামলি, কারণ
আমার ছোট ভাই কামনে তাকিয়ে আছে যে ওদিকে তাকিয়ে থাকে, তখন ওর আউট অফ এভরিথিং অ্যাক্সিডেন্ট হওয়ার কোন রকমে সে বের হয়ে এসে রক্ত শস্ত্র নিয়ে বের হয়ে এসে তার ওয়াইফকে নিয়ে বের হলো কোন রকমে, তারপর একজন শ্বশুর ছিল তাকে নিয়ে বের হলো, সবাইকে নিয়ে। কিন্তু ওর একটা জিনিস হয়েছে অফ এভরিথিং এলস ইজ দ্যাট ও মহিলা, আই কন্ট্যাক্ট হয়নি ঠিক তার সাথে সাথে। আমি সাকিব ভাইকে বলবো, সাকিব ভাই আছে এই যে আমি কালকে রাত্রে যে এটা এই ঘটনা সত্যি ঘটেছিল, এবং রাতে আমি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করিনি কেন কিন্তু বলবো মানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে মানে এই যে গন্ধটা পেলাম, এই যে পোড়া গন্ধটা, মানে এটা কি নেসেসারি যে মানে পোড়া গন্ধটা নির্দিষ্ট এরকমই হতে হবে বা যে কোনো কিছু পোড়া গন্ধ হতে পারে? আমি পরপর দুরাত পেয়েছি এটা, এবং আমি তখন পুরোপুরি জেগে মানে এটা ডেফিনেটলি সামথিং সুপারন্যাচুরাল হতেই পারে, আবার নাও হতে পারে। সো লেটস কনসিডার দিস এজ এ সুপারন্যাচুরাল ইনসিডেন্ট। তার যদি মনে হয় তাহলে মানে আমরা কেন কখনো জলজান্ত কিছু দেখি না, যখন এক্সপিরিয়েন্স যখন হয় তখন হয় আমরা হালকা কিছু দেখি বা হালকা কিছু ফিল করি। So আমাদের একটা মানে বুদ্ধিস্ট টিমের উই হ্যাভ দিস থিওরি যে আমরা আসলে জিন হোক ভূত হোক এটা তো অন্য ডাইমেনশনের একটা জিনিস, রাইট? আসলে আমাদের ডাইমেনশনে নাই, রাইট? সো ওরা যখন ওই ডাইমেনশন ব্যারিয়ারটা ক্রস করে সামহাও আমাদের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে চায়, তো ভয় দেখাতে হোক বা ওর নিজের কাছে হোক হোয়াটএভার, তখন ওরা না আমাদের সেন্স গুলা, রাইট, আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা আমাদের 5 সেন্সেস, সাইট, স্মেল, টাচ, সবগুলো একসাথে পিক আপ করতে পারি। ওকে, আমরা কিন্তু একটা কিছু অনুভব করতে হলে আমরা 5 ইন্দ্রিয় একসাথে দিয়ে কিন্তু অনুভব করি, রাইট? সো ওই এর জন্য আমরা মাঝে মধ্যে হয়তো দেখি, মাঝে মধ্যে ওদের গন্ধ পাই, মাঝে মধ্যে ফিল করি, মানে খুব রেয়ারলি কিন্তু সব একসাথে। কিন্তু সাকিব ভাই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, মানে যে মজার ব্যাপার বলছি আমি, ভয়ে বলছি হয়তো, সেটা হচ্ছে যে মানে না দেখাটা না আরো বেশি ভয়ের। আমার কাছে মনে হয়েছে মানে আমি অনুভব করতে পারছি কেউ একজন আমার পাশে বসে স্মোক করছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু ভয়াবহ ভয়ের। একটা জিনিস কি জানো, মানে আউট অফ অল আওয়ার সেন্সেস, হ্যাঁ, আমাদের সেন্স অফ স্মেলটা কিন্তু আমাদের মেমোরি সবচেয়ে বেশি ট্রিগার করে, সেজন্য হয়তো সবার আগে ওইটা পাওয়া যায়। মোর এটা আমি ঠিক চাই না। এখন হচ্ছে কি তুমি পুরা গন্ধ পাচ্ছ, আমি আরো কয়েকজন এক্সপিরিয়েন্স হয়েছি তারা আতরের গন্ধ পায়, রাইট। কেউ পায় ফুলের গন্ধ। আমার ওয়াইফ যে ও আমার মতো মানে কি ভূত নিয়ে এত বদার করে না, মানে ভূত মানে কি স্পিরিচুয়াল কোনো বিষয় নিয়ে তার হচ্ছে স্পিরিট নিয়ে ওর কোনো ইয়ে নেই, কিন্তু কি সে প্রায় আমি পাই না, পাশাপাশি আছি। কোনোদিন পাই খুব ভালো পারফিউমের গন্ধ, কোনোদিন পায় যে বেশ মানে কি একটু কটু, একটু মানে কি হার্ড কোনো স্মেল, এবং বলে যে মানে, কিন্তু আমি বাইরে আমার সম্ভবত এটা মানে কি আমার ওল ফ্যাক্টরি সিস্টেম থেকে মানে কি এটা যায় না, আমি হয়তো মানে কি দেখতে পাই আর কি। ও তোমার মতো এই জিনিসটা পাই, কিন্তু আমি যেটা শুনেছি মানে যদি আতরের গন্ধ এরকম কিছু হয় তাহলে সেটা গুড স্পিরিট। এটা হতে পারে, কারণ এটা হতে পারে যে আতর যেহেতু ধার্মিক লোকরা ইউজ করে, মানে বিশেষ করে ইসলামিক ধার্মিক যারা, সেই জন্য হয়তো এদিকের একটা কনোটেশন কাজ করতে পারে, হতেই পারে। কিন্তু আমার স্পিরিট যদি কোনোদিন থাকে তাহলে নিশ্চয়ই ওটা কি আতরে গন্ধ। এবং আমি একটা ঘটনা বলবো। আচ্ছা, আমি আরেকটা ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, আমার এটা প্রায় কোশ্চেন হয় যখন আমরা স্পিরিট দেখি বা এক্সপিরিয়েন্স করি, ওর গায়ে কাপড় থাকে গায়ে, মানে কি কাপড়টা একটা মানে কি অন্য ম্যাটেরিয়াল জিনিস, মরার পরে যদি হয় বা এটা আলাদা স্পেসিস হলো, ওর তো কাপড়ের দরকার নেই, মানে কি সবসময় দেখা যায় কি সাদা কাপড়ের একটা ইয়ে থাকে। আমার মনে হয় যে মানে হিউম্যান ব্রেনের একটা একটু সাইন্টিফিক যেতে হবে আর কি। হিউম্যান ব্রেনের একটা ব্যাপার আছে যে আমরা যখনই কোনো কিছু দেখি আমাদের ব্রেন ওটাকে একটা প্যাটার্নে ফালানোর চেষ্টা করে যাতে আমি ওটা বুঝতে পারি, রিকগনাইজ করতে পারি। আমি আসলে না বুঝলে মানে আমি যদি একটা ওয়ালের মধ্যে বা সাদা কাগজে অনেকগুলো ডট ডট দিয়ে এঁকে রাখি, আমি কাউকে যদি দেখাই, ও কিন্তু অটোমেটিকলি একটা প্যাটার্ন পেয়ে যাবে, চেষ্টা করবো এটা পেতে। আমি এখানে আমার যেটা মনে হয় যে যখন আমরা এরকম কাপড় পরা অবস্থায় বা ফ্যামিলিয়ার কিছু দেখি, এটা হচ্ছে আমাদের ব্রেনের অ্যাটেম্পট এট ট্রান্সলেটিং সামথিং যেটা আসলে আমাদের সম্ভব না ট্রান্সলেট করা। আমি আসলে যেটা দেখছি সেজন্য দেখে আসলে বোঝার কথা না। ব্রেন হয়তো মানে কি কাছাকাছি কিছু একটা সাথে রিলেট করা। আচ্ছা, আমি একটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে খুবই অদ্ভুত ব্যাপার এই যে গন্ধের ব্যাপারটা নিয়ে। আমি একজন মানে এরকম স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং অনেক কিছু জানেন বা রেগুলার চর্চা করেন, এরকম যে মানুষকে বলেছিলাম যে আমি মাঝে মাঝে এরকম দেখি, এটা কি করা যায়। এবং আমি মাঝে মাঝে দেখেছি আমার ঘরের বাইরে আমি মানে ফিল করতে পারি যে কোনো একজন মহিলা তিনি বসে আছেন, যার কিনা কালো শাড়ি, লাল পাড় এবং কপালে বড় একটা টিপ এবং জিপটা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কয়েকদিন পরে আমাকে বললাম তোমাকে কয়েকদিন পরে জানাবো। আমাকে ফোন করে বললো যে হ্যাঁ সত্যি ওইরকম কেউ একজন আছে, তবে
আমিও দোয়া করছি এবং সে তোমার ঘরে ঢুকবে না, তুমিও যখন বুঝবা তখন বাইরে যাবা না। এবং আমাকে কিছু সলিউশন দিয়েছিলেন, যখন গোসল করবা তখন সেটা বালতিতে করবা এবং বালতির মধ্যে কিছু মানে সুগন্ধ এরকম টাইপের কিছু একটা ইউজ করবা, যাতে মানে ভালো গন্ধ হয় এরকম কিছু একটা। এবং রাতের বেলায় যদি পসিবল হয় তাহলে হচ্ছে ওই পারফিউম ইউজ করে তারপরে ঘুমাতে বলো, যে পারফিউম ইউজ করে ঘুমাবো, তাহলে দেখবা যে হয়তো এরকম ঝামেলাগুলো হবে না। আমি পরে ট্রাই করেছিলাম কয়েকদিন, তারপরে আমি ফল পেয়েছিলাম, আসলেই ফল পেয়েছিলাম। এখন আর করা হয় না যদিও, কিন্তু আমার হঠাৎ করে মানে এই অনেকগুলো কথার মাঝখানে হঠাৎ করে এটা মনে হলো। খুব ইন্টারেস্টিং। তুমি এটা বলেছিলে তোমার হ্যাঁ, অনেক বাইরে বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল। খুবই অদ্ভুত ব্যাপার, মানে আমি খুবই অবাক হয়েছিলাম এই জিনিসটা নিয়ে। এবং এগুলো যেরকম একটা সলিউশন থাকতে পারে। আমাদের নতুন একজন আছেন, তাকে তো আমরা একটু পরেই তার কাছে আমরা ফিরে আসতে চাই। তবে তার আগে আমি জানতে চাই যে আপনার নিশ্চয়ই কোনো গল্প টল্প আছে, সেটাকে আমরা এখন শুনুন, একটা ব্রেক দিয়েছিলাম সম্ভব আমরা শুনতে চাই। আমরা বলতেছি রেজওয়ানের সাথে আমি অ্যাকচুয়ালি চিনি আমার কলিগ হিসেবে ফর 2 বছর, রাইট? ওকে, কিন্তু উই হ্যাভ নেভার টকড অ্যাবাউট দিস। কিন্তু সেদিন ও চাকরি ছাড়ার পরের দিন এসে মানে ফার্স্ট দিন আমার কথা হলো, এন্ড হি হ্যাজ অল দিস এক্সপিরিয়েন্সেস। সো আমাকে একটা এক্সপিরিয়েন্স বলছিলে তুমি, তোমার ওই যে জানলার বাড়িয়ে তোমার নানার সাথে যে দাঁড়িয়ে। ও আচ্ছা, আই থট আমি এটা পরে বলবো, ঠিক আছে। না ওটা বললো তোমার মিস্টার জুমের। ওকে, ওইটা যেটা হয়েছে আমাদের উত্তরায় আশকোড়া নামে একটা জায়গা আছে। তো ওইখানে উই হ্যাভ 5 বিঘার মতো একটা বাগান বাড়ির মতন। তো ওইটা অনেকদিন বেশ অনেক আগে কিনা জমি পড়েছিল, আমরা কখনো ইউটিলাইজ করিনি। তো আমার নানু মারা যাওয়ার মাস 6 আগে উনি হঠাৎ করে ডিসাইড করলেন যে উনি এখানে গিয়ে থাকতে চান। ওখানে বেশ বিশাল বড় বড় আম গাছ আছে, কেউ থাকে না ওইখানে। তো আমরা খুব তাড়াতাড়ি ওনার জন্য একটা 3 রুমের একটা কটেজের মতো বানালাম। উনি এটার প্রায় 4-5 মাস পরে উনি মারা যান। তার মনে এখানে কবর দিই। কবর দেবে, আমার নানা খুব একা হয়ে যায়। তো হি ডিসাইডস যে উনি আর চাকরি টাকরি করবেন না, উনি এখানে থাকবেন। তো আমারও খুব ভালো লাগতো, খোলা জায়গা, সামনে বর্ষাকালে তুরাগ নদীর পানি এসে পড়ে, একটা খাল হয়ে যেত। আমি তখন ক্লাস 7-8 পড়ি। তো আমি ওইখানে থাকা শুরু করলাম। লোকজনের কাছে শুনতাম, তখন এলাকাটা পুরাই গ্রাম ছিল। লোকজন বলতো যে আপনাদের এখানে একটা যে বড় গাব গাছ আছে, জিন থাকে। তা আমি অলওয়েজ হাসতাম যে বলছে এটা কি হতো, একটা গাছের মধ্যে জিন থাকে। এবং তারা আমাকে, আমার নানাকে দেখতাম প্রায় এসে বলতো যে আপনি গাছটা কেটে ফেলেন, এটা রাখেন না। আচ্ছা, আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনারা কি জিন দেখছেন গাছের থেকে? তারা বলছে হ্যাঁ আমরা দেখছি, রাত্রেবেলা গাছ থেকে একটা লোক এবং একটা মহিলা নেমে আসে। লোক এবং মহিলা, এবং তারা গ্রামের রাস্তায় হেঁটে যায়। এবং তারা কয়েকবার ধরার চেষ্টা করছে, এবং যারা যখন কাছে গেছে ইদার দ্য ভ্যানিশেস, তারা গায়েব হয়ে যায় একদম, অথবা দে টেকস আমাদের ফর্ম এন্ড ধরতে পারে না লোকজন। আই নেভার বিলিভ। আচ্ছা, মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানাকে আমি কয়েকবার জিজ্ঞেস করছি, উনি কিছু বলে নাই। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানা একদিন এশার নামাজের পরে বসে কোরআন শরীফ পড়তেছেন, বাসা থেকে কবরটা দেখা যায়। আচ্ছা, তো হঠাৎ করে আমাকে ডাকতে বললেন এদিকে আসো। তাই আমি ওনার কাছে গেলাম, ওনাকে বললেন বাইরে তোমার নানুর কবর দিকে তাকাও। ওকে, আমি কবর দিকে তাকাই এলাম, অনেকক্ষণ বাইরে অন্ধকার, লাইট আলো যতটুকু দেখা যায়। অনেকক্ষণ পরে আমি বললাম তুমি কি কিছু দেখছো সেখানে? নানাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ তুমি দেখো, তুমিও দেখবা। আচ্ছা, এবং দেখলাম যে পুরা বোঝা যাচ্ছে যে 2টা হিউম্যান বডি স্ট্রাকচার দাঁড়ায় আছে। আচ্ছা, এন্ড দে আর সো হিউজ। কবরের পাশে জাম গাছ, 40 কি 50 বছর পুরনো একটা জাম গাছ। আচ্ছা, আমি এটুকু বুঝলাম যে বডি স্ট্রাকচার 2টাই জাম গাছ ছায় উপরে উঠে গেছে। এবং ওইখান থেকে এবং কোরআন শরীফের তেলাওয়াত আওয়াজ করছিলাম আমি। আমি খুব ভয় পেয়ে গেছি। আমি নানাকে বললাম যে একে লাঠি দাও, আমি রান আফটার দেম। না যে করো না, এরা তো তোমার কোনো ক্ষতি করতেছে না। তো আমি দেখলাম অনেকক্ষণ এখানে দাঁড়ায় রইলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, এবং আস্তে আস্তে করে জিনিসটা মিলাই চলে গেল। মানে এই কোরআন তেলাওয়াত ওদের কাছ থেকে, আপনি ওদের কাছে ওইখান থেকে আওয়াজটা আসতেছিল এখান থেকে। ওকে, তো এই জন্যই আমার নানা বললো যে আমি গাছটা কোনো কাটতে চাই নাই। এন্ড মাই সেকেন্ড এক্সপিরিয়েন্স উইথ দেম ওয়াজ, একদিন কারেন্ট চলে গেছে, আর যেহেতু এটা একটা গ্রামের মতো এলাকা ছিল, সো এই আপনার এই বাঁশের বেড়া দেওয়া থাকতো বাড়ির চারদিকে। তো একটা বেড়ার দরজা ছিল, তো এরকম খুললে ছেড়ে অটোমেটিক আবার লেগে যেত ঠাস করে আওয়াজ করে। আচ্ছা, আমি একদিন এরকম বেড়ার দরজাটা খুলে দাঁড়ায় আছি। আচ্ছা, এবং আমি ইচ্ছা একটা পাথর দিয়ে আটকে রাখছি, বিকজ আমি ভাবছি যে এখন না আটকে আমি আবার ভিতরে যাবো। আমি হঠাৎ করে দেখলাম সেটা সরে গেল, দরজা ঠাস করে লেগে গেল, বেড়ার দরজাটা আমি একা, এবং ওই গাব গাছ হিসেবে দাঁড়ায় আছি। আমি আবার দরজা খুললাম, খুলে দোয়াটা পড়লাম, পরে একটু জোরে হয়েছে আওয়াজ টাওয়াজ করলাম, পরে আবার দরজা খুললাম, আবার পাথরটা গুছাই এখানে রাখলাম, রেখে কিছুক্ষণ দাঁড়ায় আছি, কিচ্ছু হলো না। আমি যেই পিছন ফিরলাম, আওয়াজ খুট করে আওয়াজ হলো, তাকে দেখি পাথরটা সরে গেছে, দরজা আবার ঠাস করে লেগে গেল।
মানে এই জিনিসটা একদম আপনার সামনে, চোখের সামনে আমার হয়েছে। চোখের সামনে, আমি তো দৌড়। না, স্বাভাবিক, সেটা খুব চমৎকার একটা দিন আমি বলবো, কারণ আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঢাকা শহরটা অন্ধকার, এবং যদি চাঁদ আকাশে আছে কিনা আমি জানি না, তবে দেখা যাচ্ছে না, সবকিছু অন্ধকার, রাস্তাগুলো চকচক করছে এবং প্রত্যেকটা রাস্তা হয়ে আছে একটা আস্ত আয়না। মনে হচ্ছে যে অসংখ্য গাড়িগুলো যখন যাচ্ছে এবং সেটা আয়নার উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এরকম একটা অনুভূতি হচ্ছে সবসময়। যাই হোক সাকিব ভাই, আমরা ওই যে বলছিলাম যে একটা মানে যারা আমাদের SMS করছেন এবং কষ্ট করে শুনছেন তাদের আমাদের সাথে কথা বলবো, সেরকম একটা কিছু নিবো নাকি? আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম। ওকে, তাহলে আমরা সেরকমই একজন আমার সাথে ওয়েট করছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মাহবুব আছেন আমাদের সাথে কলে, এবং মাহবুবের সাথে আমরা কথা বলবো। হ্যালো মাহবুব, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? মাহবুব, আপনি SMS করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি একটা বাসায় থাকেন, পুরনো একটা বাসায়, এবং সেই বাসায় অনেক অদ্ভুত টাইপের ঘটনা ঘটে এবং অনেক ভয়ঙ্কর ব্যাপার ঘটে, যেগুলো শুনলে মানে যে কেউ চমকে যাবে। এই তো ব্যাপারটা বলবেন যে কি ঘটেছিল বা কি ঘটনা সেটা? না, ব্যাপারটা ঠিক তেমন না। ব্যাপারটা হচ্ছে আমি একজন আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধুর কথা বলবো। ওকে। ঠিক আছে, পারমিশন ছাড়া আমি ওর নামটা বলবো না। ও একজন প্রমিনেন্ট মিউজিশিয়ান, আপনারা সবাই ওকে চেনেন হয়তো বা। আচ্ছা। যাই হোক, সে যখন প্রথমবার ঢাকায় গেল, সে টিকিটেতে একটা বাসা ঠিক করলো, আচ্ছা। একটা 3 তলা বাড়ির সিলে কোঠা চাইছে। আচ্ছা। তো এক পাশে ছাদ, এক পাশে একটা রুম, এটা একটা ভালো। সেটা তারা একা মানুষ কষ্ট করে তার জিনিসপত্র নিয়ে ওই উঠলো আচ্ছা। এবং ঘরটা পরিষ্কার করলো খুব সুন্দর করে। রাত্রে ঘুমাতে গিয়ে সে খেয়াল করলো হুম মশারি টানানোর জন্য হুম সে জানালার দুটো রড ইউজ করতে পারবে, বাট আর দুটা মাথা লাগানোর জন্য দেয়ালে কোনো পেরেক বা ওই জাতীয় কিছু নাই। আচ্ছা, মানে একদম প্রথম দিনে এই ঘটনাটা ঘটছে? একদম প্রথম দিনে। আচ্ছা। তো সে মনে মনে ঠিক করলো এখন অনেক রাত হয়ে গেছে, হুম আমার কাছে হাতুড়ি পেরেকও নাই, আমি দোকান থেকে হাতুড়ি পেরেক কিনে আনবো, হুম দেওয়ার পারমিশন নিব এবং দেয়াল ফুটো করবো। ওকে। এই ভেবে সে রাতটা কোনো মতে কাবার করবে, শুয়ে ঘুমাই গেছে, খুব টায়ার্ড ছিল। হুম সকালবেলা উঠে সে আবিষ্কার করলো হুম কি অদ্ভুত ব্যাপার, দেয়ালে ঠিক ওই জায়গায় যাতে সে প্ল্যান করলো পেরেক ছুটবে, ওই জায়গায় দুটো পেরেক লাগানো। মানে যেখানে কোনো পেরেক ছিল না এবং পুরোপুরি ফাঁকা দেয়াল ছিল, সেই জায়গায় দুটো পেরেক লাগানো, যে দুটো জায়গায় পেরেক হলে তার সুবিধা হয়। এখন এটা কি তার চোখের ভুল ছিল? সে ভাবলো হয়তো কালকে খেয়াল নাই। হুম কিন্তু তখন নিচে এসে দেখতেছে বই বরাবর নিচে একটা দেয়ালে পেরেক ছুকার পরে যে চুনসুরকি পড়ে থাকে না, হুম 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 হুম। এরকম পড়ে আছে। তার মানে একদম নতুন রাতেই লাগানো হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা। সে দৌড়ে গিয়ে দরজা চেক করলো, সে যেভাবে লক করে এসেছে ওভাবেই লক করা আছে। আচ্ছা। দরজা খুলে কেউ ভিতরে ঢুকবে সেই উপায় নেই। তা আমরা বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। আচ্ছা। রাত্রিবেলা ঘুমের মধ্যে চলার স্বভাব থাকতে পারে তোমার, হুম এক ধরনের রোগ, তুমি ট্রিটমেন্ট করাও, তুমি পাগল হয়ে যাচ্ছ, এইসব। হুম সে বললো যে ওর কাছে হাতুড়ি পেরেক ছিল না, সে চিটাং থেকে গেছে, তার কাছে অল্প কিছু লাগেজ এবং ওই দিনই কিনে নেওয়া একটা কাঠ মেট্রেস ছাড়া আচ্ছা। তার কাছে আর কিছু নাই। হাতুড়ি পেরেক ছাড়া প্রশ্নই আসে না। বুঝতে পারছি। তার পরের দিন সকালে কি হয়েছিল? তিনি কি বাসাটায় ছিলেন তারপরে? সকালবেলা উঠে হুম সে বিষয়টা ডিসকাস করবে কারোর সাথে, এখন নতুন একটা বিল্ডিং উঠলো, প্রতিবেশীদের কারোর সাথে পরিচয় নাই, সেজন্য সে নিচে গাড়ি বারান্দার কাছে দাঁড়ায় অপেক্ষা করতেছে গেটের কাছে। আচ্ছা। তো ভাগ্যক্রমে বাড়িওয়ালার ছেলে অফিস যাওয়ার জন্য বের হয়ে আসছে, তখন সে গিয়ে বললো যে ভাইয়া আমি এখানে নতুন ভাড়াতে আসছি, হুম এখন আমি মশারি টাঙানোর জন্য পেরেক তুলবো, আমি ভাবছিলাম আপনাদের পারমিশন নিবো। এখন লজ্জার বিষয় হচ্ছে আপনার পারমিশন নেওয়ার আগেই ওখানে কিভাবে জানি পেরেক টোকা হয়ে গেছে। আচ্ছা, এটা ব্যাপারটা খুব অদ্ভুত যে আমি নিজে পেরেক কিনি কিন্তু সকালে উঠে আমি দেখছি ওখানে পেরেক মারা। আচ্ছা। এখন আপনি বিষয়টা কিভাবে নিচ্ছেন আমি তো জানি না, আমার কাছে হাতুড়ি পেরেক নাই। আচ্ছা। তখন ওই ভদ্রলোক বাড়িওয়ালার ছেলে কিছুক্ষণ চুপ করে থেকে ওকে বলছে যে আপনি কষ্ট করে সপ্তাহখানেক থাকেন, হুম এর ভিতর আমি আপনাকে নতুন একটা বাসা ঠিক করে দেবো। মানে উনি নিজেই খুঁজে দেবেন? Yes. এই একটা কথায় ও বুঝতে পারলো যে এখানে কিছু একটা আছে, কারণ ওই ভদ্রলোক মূল প্রসঙ্গে কিছু না বলে হুম পুরোপুরি ওই প্রসঙ্গটা অ্যাভয়েড করে ওকে বললো যে সপ্তাহখানেক কষ্ট করে থাকতে হবে এবং উনি নিজেই একটা বাসা ঠিক করে দেন। আচ্ছা। এরপরে বেচারা তো ভয়টার থেকে কোন রকম 2-1টা কাপড় নিয়ে উপর থেকে আমাদের আরেক বন্ধুর বাসায় গিয়ে, ঢাকায় ছিল সে তখন, ওই বন্ধুর বাসায় গিয়ে বললো যে আমার বাসায় এই ব্যাপার, হুম আমাকে কয়েকটা দিন তোর এখানে থাকতে হবে, নতুন একটা বাসা থেকে দিয়েছি।
তো ওই বন্ধু প্রচুর গালাগালি করছে এবং তারপরেও তাকে শেষ পর্যন্ত একটা বাসাও ঠিক করে দিতে এবং অনেক লোকজন গিয়ে শেষে জিনিসপত্র গুলো উদ্ধার করে আনতে, যদিও এরপরে আর কোনো ঘটনা সে চেক করে না। ওকে, বুঝতে পারছি। ধন্যবাদ, অনেক রাতে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে একটা এরকম একটা মানে ভয়ঙ্কর গল্প আমাদেরকে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, কথা বলছিলাম আমরা এতক্ষণ ধরে আমরা মাহবুবের সাথে, এবং মাহবুব আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে। সুতরাং বুঝতেই পারছেন যে মাহবুবের যে ঘটনাটা আমরা শুনলাম, সাকিব ভাই চিটাগং থেকে ফোন করেছিলেন। আমার তো খুব ইচ্ছা হচ্ছে ওখানে গিয়ে কয়েকদিন থাকতে। ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং, তাই না? মানে এটা তো মানে ফিজিক্যালি একটা জিনিস হয়ে যায়। হ্যাঁ একদম, মানে চোখের সামনে যে ঘটনা এবং কাজটা কি মানে করে এটা কিন্তু স্বপ্ন না বা ও কিছু ফিল করে নাই, মানে ওটা হ্যাঁ। কিছুই না। ও সকাল যে রাতে ভেবেছে যে আমি মশারি টাঙানোর জন্য দুটো পেরেক ঠুকবো, সকালে তো পেরেক ঠুকা হয়ে গেছে। এবং নিচে সুরকিটা পড়ে আছে। হ্যাঁ, দিস ইজ ভেরি 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 ইন্টারেস্টিং। ওকে, তো এইদিকে আবারও সাগর ভাইয়ের কাছে ফিরে আসি। সাগর ভাই আরো একটা গল্প নিয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। তো বারবার করে গল্পগুলো আসলে নিয়ে একটা হালকা হচ্ছে, ব্যাপারটা আমার তুই বলে গেছি। না আসলে গল্পই হয়তো মানে অনেকের এক্সপিরিয়েন্স হয়, এগুলির ব্যাখ্যা পাওয়া যায় না। আমার গল্প বলার কোনো মানে ভুল নাই। আচ্ছা, যেটা আমি এখন যেটা মানে এটা নিয়ে আমি আর আমার বস অফিসে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম পরে, মানে ঘটনাটা একজন বাসের হেল্পারের কাছ থেকে শোনা। ওকে, এটা রাজশাহী থেকে তারা মানে খালি ট্রিপ, রাত্রেবেলা খালি ট্রিপ যে বাসটা নিয়ে আসে, যে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল। আসার পথে হঠাৎ একটা মানে ফাঁকা জায়গার মতো কিছু লোক, 4-5 জন হবে এরকম কিছু লোক, একটা ডেড বডি নিয়ে বাসটা থামায় যে এখানে কোনোভাবে এটাকে মানে ইয়ে করা যাচ্ছে না, আমাদের সামনে একটা জায়গা যেতে হবে, একটা জায়গার নাম বলে যে এখানে যেতে হবে। তা একটা ইয়ে চায় আর কি, লিফট চায়। হ্যাঁ একটা লিফট চায়। তখন বাস ওরা কি কথা মানে কি মানে মানুষ মারা গেছে, এটার উপর থেকে কিছু নাই। দুইজন ডেড বডির সাথে 2জন লোক উঠে খালি বাস একদম পেছনে সিটে বসে ওরা বসে বাস চলছে। মানে হঠাৎ হেল্পারটা মানে কিছু একটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা মানে সে দেখে, সে নাকি তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় একদম। তারপরে সে তার গামছাটা দিয়ে বা বাসের ইয়েটা মিররটাকে ঢেকে দেয় যাতে ড্রাইভার পেছনে না দেখে। আচ্ছা, সে মানে এইরকম অবস্থায় অনেকক্ষণ চলছে আর কি। সে যেটা দেখছে সেটা হচ্ছে যে পেছনে সে তাকানোর পরে প্রথমে দেখছে যে পেছনে 2 লোক ওই কাপড়টা খুলে ডেড বডিটা খাচ্ছে। ওকে, মানে যারা সঙ্গে ছিল। হ্যাঁ, এবং ওর সাথে মানে চোখাচোখি হওয়ার পরে ওরা ইশারা করছে যে তুমি চুপ থাকো। এবং তারপরে মানে তারা ঠিক গন্তব্য যেখানে বলছিল সে পর্যন্ত যায়নি, তার মাঝখানে বলছে যে আমাদের এখানে নামা দাও। নামার সময় শুধু আস্তে করে হেল্পারকে বলে গেছে যে যা দেখছো মানে কিছু বলো না। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, আমরা মানে আসলে কিছু বলার নাই এখানে, মানে কিছুই বলার নেই। যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা সেই ঘটনাটা সবচাইতে সেই মুহূর্তে তাদের কি অবস্থা হয়েছিল তাই না সাকিব ভাই? মানে খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা আমার কাছে। এবং মানে কি বলবো যে কে আসলে তারা, এবং তারা 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 কেন উঠলো, এটা নিয়ে লাশটা কোথায় পেলো, সবকিছু মিলে খুব অদ্ভুত একটা ব্যাপার। আর এটা যেটা তুমি একটু আগে বলেছিলে যে সবকিছু না জানলেই বেটার, কারণ না জানলে এটাই মজা। আমরা আর একটা প্রসঙ্গে যাবো, সাগর ভাইয়ের কাছ থেকে শুনবো। সেটার আগে একটা হিন্ট দেবো। সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমরা মাঝে মাঝে না আওয়াজ পাই। তো আমার আওয়াজেরও ঘটনা আছে। আমি এরকম মানে কি বলবো, যখন আমরা বিভিন্ন টেলিফোন ইউজ করি বা রেডিওতে ইউজ করি, আমাদের মাইক্রোফোনে মাঝে মাঝে কিছু অদ্ভুত আওয়াজ ঢুকে পড়ে যেটা আমরা হেডফোনে পাই। তো এটা সত্যি মিথ্যা? যারা হচ্ছে অনেককে শুনছেন আমাদেরকে, হয়তো অনেক সময় কোন একটা নয়েজের মতো শোনেন, ভাবছেন যেটা মনে হয় হয়তো এরকম ফ্রিকোয়েন্সি ঝামেলা। কিন্তু সত্যি কথা বলতে যে অনেক সময় কিন্তু ফ্রিকোয়েন্সি ঝামেলা ছাড়াও এরকম ঘটনা ঘটে যেটা আমাদের কানে ধরা পড়ে না কিন্তু যন্ত্রে ধরা পড়ে। সেরকমই একটা ঘটনা আমি সাগরের কাছে শুনবো। আমি এই ঘটনাটা শুনেছি, এই জন্যই বলছি যে একটু আগে আমরা শুনলাম ঘটনাটা তার একদম নিজের জীবনে ঘটা। এই ঘটনাটা কতদিন আগে হবে এটা? না, এটা গত বছরের ঘটনা। এবং মানে ওই আমি প্রথমে যেটা বললাম যে আমার সেই ঘরটা, যে ঘরটাতে ভয় পাই সবসময় আমরা, সেই ঘরটাতে আমি যেটা হচ্ছে কি আমি গান গাইতে পারি না, কিন্তু কি শখও আবার চাপা রাখতে পারি না, নিজে নিজে গান কম্পোজ করে নিজে নিজে লিরিক্স দিয়ে আবার নিজে নিজে রেকর্ড করে। তো একটা গান, সেটা গানটার লিরিক্সটা পুরোপুরি এবার আমার মনে নাই, কিন্তু গানটা বেশ মানে কি এগুলি
আছে। মানে স্পিরিচুয়াল ব্যাপার ট্যাপার আছে। স্পিরিচুয়ালও ঠিক না, মানে মৃত্যুর একটা প্রসঙ্গ আছে। আচ্ছা তো সেটা এখানে ব্যাপার নয়, কিন্তু আমি ফোনের ভিডিও অপশনটা দিয়ে নিজেই আর কি ফোনটা সামনে সেট করে নিজে গিটার বাজায়, গানটা বাজায় শুনলাম নিজে, বাহ মুগ্ধ। তারপরে অফিসে এনে সুন্দর ডেস্কটপে নামায় যখন আমি শুনতেছি, আমার কলিগ সাইফুল, আমার বস আসিফ ভাই, এরা ছিল সবাই। তখন একটা জিনিস কি, গানটার মানে কোরাসের যে জায়গাটা, ঘরে তো আমি একা, একদম একা, দরজা লক করে যাচ্ছে, আব্বা আম্মা শুনলে আবার কি আমি একটু লজ্জা পাবো যে নিজে নিজে গান গাচ্ছি। কিন্তু কম্পিউটারে যখন বাজাচ্ছি তখন না ঠিক কোরাসের জায়গাটাতে আরেকটা ভয়েস হারমোনাইজ করে, মানে আমরা হঠাৎ করে মানে কি যে দুইজনে করছি, আমার তো মানে এরকম কোনো ঘটনা ঘটার কোনো এবং চান্সই নাই। পরে কি মানে সেকেন্ড অক্টেভে গিয়ে আরেকটা পরের অক্টেভে গিয়ে হারমোনাইজ করে একদম ক্লিয়ার, যে ওয়ার্ডটা আমি বলতেছি ওই ওয়ার্ডটাই হারমোনাইজ করতেছে। ওকে, মানে কি মানে এটা খুবই অদ্ভুত। এবং ওই ঘরের মধ্যে তো কারো থাকার কোনো চান্স ঘরের নাই। মধ্যে কোনো থাকার কোনো চান্স, কিন্তু ওই ঘরের মধ্যে কারো থাকার চান্স নাই আপনি বলছেন, কিন্তু আপনার ঘরের নিচে কবর আছে। আমার তো মনে হচ্ছে যে মানে খুবই স্বাভাবিক। মানে স্বাভাবিক, কিন্তু কর্পোরেট লোক উঠে এসে বলা মানে কি আমার যাই অস্বাভাবিক। সেটাই, মানে জিনিসটা একেবারে অমীমাংসিত, কিন্তু এরকম হারমোনাইজ করেছে কোন একটা, এবং মানে সেকেন্ড অক্টেভে গিয়ে না। মানে সেটাই একটু হারমোনাইজ সবসময় করে না, যে গানটা যেখানে চলে তাতে উঁচু হয়েছে হয়তো, সেটাই হয়েছে। হয়েছে আর কি ওখানে। So, ইউ হ্যাভ দ্যাট, মানে এটা কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটটা বদলা ফেলছি বলে নাই, কিন্তু কি আমি ইউ হ্যাভ দ্যাট ফাইল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে হবে। অবশ্যই আমি নিজেও শুনতে এটা আমরা এখানে প্লেট অন এয়ার। হ্যাঁ, এবং আমরা আবারও আরেকটা গল্পে যাই। মানে আজকে আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টির জন্য হয়তো গল্পগুলো আরেকটু ভয়ঙ্কর গল্প আমরা পাচ্ছি, জানি না। মানে পরিবেশটা কিন্তু একদম শোনার মতো, মানে জাস্ট যারা রাস্তায় আছেন এবং যারা ঘরে বসে শুনছেন তাদের দুজনের জন্যই আজকের ওয়েদারটা একেবারে পারফেক্ট এই সমস্ত স্পিরিচুয়াল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একবার শুনেছি কিছু গল্প, আবারও শুনবো। আচ্ছা, আমি আমার নিজের একটা স্টোরি বলবো, আমার একটা ফ্রেন্ডের একটা স্টোরি বলবো। আমার ফ্রেন্ডের সাথে শুরু করি। আমার ফ্রেন্ড ও বনানী থাকে, বনানী কবরস্থানের পাশে ওর বাসা, খুব কাছে, এবং ওর বাসা থেকে ছাদ থেকে কবরস্থান খুব ক্লিয়ারলি দেখা যায়। ওকে, তো আমরা প্রায় ওর বাসায় যেতাম আগে, মাঝে মাঝে গিয়ে বারবিকিউ করতাম, ছাদে গল্প করতাম। তো একদিন হঠাৎ করে আমরা বলছি যে দোস্ত, ওর বাসার ছাদে আমরা সামনের সপ্তাহে আসবো। ওকে, তো ও বলছে না আসিস না, আমি ছাদে কম যাই। আচ্ছা, এবং ছাদে কম যাস মানে, আমরা তো মাঝখানে আগে তোর বাসার ছাদে সারা রাত বারবিকিউ করছি, হইচই করছি, আড্ডা মারছি, এখন কি হলো না, ছাদে হবে না, আমার বাসায় এসে পর। ঠিক আছে, বাসায় আসবো। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ওর বাসায় যাবো, ওরে ফুসলে ফাসলে ছাদে গিয়ে চলে যাবো আমরা। আচ্ছা, তোর বাসায় গেলাম, কিন্তু সে ছাদে যাবে। আমি যেসব কি ব্যাপার, তুই ছাদে যেতে চাস না কেন? বলছে দোস্ত, আমি কিছুদিন আগে ছাদে গেছি, এরকম ছাদে সিগারেট খেতেছিলাম, তো কারেন্ট ছিল না, তো বেশ বড় অ্যাপার্টমেন্টের ছাদ। তো হঠাৎ করে ছাদে সিগারেট খেতে এক কোণা থেকে আরেক কোণে হেঁটে গেলাম, এবং ছাদে কেউই নাই, আমি একা। তো হঠাৎ করে দেখলাম থেকে ছাদে একটা অন্য কর্নার থেকে একটা 8-10 বছরের একটা ছেলে হেঁটে চলে আসলো আমার সামনে। আমার দিকে তাকাইলো, কোনো কথা বলতো, হেঁটে সে আবার ছাদের আরেকটা কর্নার দিকে চলে গেল। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথেকে আসছো, কে? কোনো কথা বলো, সে হেঁটে চলে সিঁড়িতে নেমে চলে গেল। আচ্ছা, আমি ভাবছি বলে ঠিক আছে, হয়তো লজ্জা পেয়েছে, ছোট ছেলে। তো আমি তখন সিগারেট খেতেছি, একটু পর যখন কারেন্ট আসছে, তো ছাদের একটা কর্নার সবসময় অন্ধকার থাকতো, এখানে লাইট টাইট থাকতো না। বলে আমি ওইখানে সিগারেটটা নিভাইতে গেছি, গিয়ে দেখি এক বয়স্ক লোক নামাজ পড়ছে ওই জায়গায়। আচ্ছা, আমি যখন সিগারেটটা, আমার হাতে সিগারেটটা, সে জায়গায় মানে একদমই কোনো একটা, নামাজ পড়ছে, এবং আমি যেইকে দাঁড়াইলাম উনি জাস্ট ডান দিকে মাথা ঘুরে আমার দিকে তাকাইলো। আচ্ছা, তাকে জাস্ট নাই কিছু। এবং বাসার সামনে আপনি বলছিলেন যে এটা ওর বাসায় একদম, ওর বাসার থেকে মানে ছাদ থেকে দাঁড়ায় পুরো বনানী কবরস্থান দেখা যায়। পরে মানে এর পরেও কিরকম ঘটনা? এরপরে সে আর ছাদে যায়নি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে ছাদে যাওয়ার কোনো কারণই নাই। আর আমার আরেকটা নিজের একটা স্টোরি আছে আমার। শিওর। আমার আসলে জন্ম বেড়ে ওঠা ধানমন্ডিতে, এখন যদি আমি এদিকে চলে আসছি। তো আমি ধানমন্ডি একটা বাসায় থাকতাম 32 নম্বরে, একদম রাস্তার শেষের দিকে বাসা, এবং এই বাসাটা সামটাইম 1950s এর দিকে বানানো, বেশ পুরানো আমাদের বাসা, দোতলা বাসা ছিল, এবং বাসার শেষে একটা লেক, ধানমন্ডি লেকটা। তো আমরা একটা জিনিস খুব ইউজ হয়ে গেছিলাম যে প্রতি রাত্রে আর কি 12:30 একটার সময় একটা আওয়াজ পেতাম, ঝাপাস কেউ লেকে লাফ দিতেছে। আচ্ছা, পানির ওয়েভটাও দেখতাম। আচ্ছা, তো আমরা
এত এই ব্যাপারটা তো পুরো চোখে দেখা। আমরা দেখছি যে সেটা আওয়াজ হলো, পানিটা ওয়েভ করতেছে, এবারে 12:30 থেকে 12:30 সাড়ে 12টার মধ্যে হবে এটা। আচ্ছা তা আমরা ইউজ হয়ে গেছিলাম যে ঠিক আছে, হয়তো মাছ আছে বা পাথর আছে বা কিছু একটা সামথিং, আমরা কেয়ার করতাম না। তো ওই সময় আমি শখ করে একটা কুকুর কিনি, আচ্ছা একটা জার্মান শেফার্ড কিনি, যেহেতু বড় বাসা, বাগান টাগান ওরা বাসা। তো কুকুরটা বেশ ভালোই ছিল। একটু যখন বড় হইলো আমার কুকুরটা খুব উইয়ার্ড আচরণ শুরু করলো, মানে আমাদেরকে দেখলে লাফ দিয়ে কামড়াইতে আসে, সারাদিন ঘুমায় থাকে, ভয় পায়, হঠাৎ করে কাঁদতে শুরু করে। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে সামথিং ইজ রং উইথ দ্য ডগ, মানে ওর মেন্টালি কোনো একটা কিছু এফেক্ট করতেছে। তো দারোয়ানে জিজ্ঞেস করলাম যে তুমি কি মারো নাকি কুকুরকে? সে তো না, আমি কিছু করি না। তো সে আমার বললো যে ভাইয়া বাসায় প্রধান হুজুর আসবে, এটা আমার সাথে কথা বলতে দিয়ে। তো আমি হুজুরকে ডাকে আনছি যে আপনি কথা বলে দেখেন সে কি বলবে। তার স্টেটমেন্টটা ছিল রিসেন্টলি, মানে কুকুরের সাথে পাগলামি শুরু করলো, সেটা সে বসে থাকে রাত্রেবেলা, কুকুরটা তার পাশে বসে থাকে, তারা দেখে একটা ছায়া হেঁটে যায়। আচ্ছা, ছায়াটা পুরো বাসা থেকে একবার সার্কেল করে, তারা কোনো মানুষ দেখে না, তো দেখে একটা ছায়া, মানুষের একটা ছায়া লাইটের নিচ দিয়ে হেঁটে 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 যায়, পুরো বাসটা একবার সার্কেল করে ছায়াটা করে আমাদের গেটের কাছে যায়। ছায়াটা গেটটা ক্রস করার পরে গেটের ওই পারে একটা মানুষ হেঁটে চলে যায় লেকের দিকে। এটা মানে এটা দারোয়ানের দেখা। আচ্ছা এবং কুকুরটা করে কি, যখন এই ছায়াটা, কুকুরটা যখন প্রথমে করছে, ওই ছায়াটা যখনই সার্কেল করতো বাসা চারদিকে, কুকুরটা ছায়াটার পিছনে পিছনে দৌড়াইতো আর চিৎকার করতো, ছায়াটাকে ধরার চেষ্টা করতো। হঠাৎ করে সে ওই ছায়াকে ফলো করা বন্ধ করে দিল, ওই ছায়া দেখলে সে এসে কান্না শুরু করে। সো এবং হুজুর এসে বললো যে এরকম নাকি একটা ব্যাপার, সো তোমার কুকুরের এই কারণে হয়তো এটা এফেক্ট করছে। তো আমরা তাও খুব একটা পাত্তা দিই। বাট এনিওয়েজ ওই বাসায় আসলে আর অনেক ব্যাপার ছিল, এগুলো আমরা পরে জানতে পারছি। আমি নিজেও ওই বাসায় অনেক কিছু এনকাউন্টার করছি। তো মানে হাউস, মানে হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে এগুলো মানুষের চাইতে বোধহয় মানে প্রাণীরা সাধারণত আগে বুঝতে পারে, তাই না? এবং আমার কিন্তু ইভেন্চুয়ালি কুকুরটা পরে বিক্রি করে দিতে হলো, কুকুরটা পুরো পাগল হয়ে গেছিল। ওটাকে রাখে 1 বছর বয়সের মধ্যে কুকুরটা আমার বিক্রি করতে হলো। ওইটা পুরো পাগল, ও যারে তারে কামড়াইতে যায়, ও বাসার জিনিসপত্র আছড়ায় টাছড়ায় একাকার অবস্থা। কোরিয়ানদের পেছনে করো। সেটাই মানে। আচ্ছা, আমরা কি এখন তাহলে গানে যাব? আচ্ছা, আমি রাশেদ 1 মিনিট, আমি এখন যেই ঘটনা একটু আগে বললাম যে আমি একটা গান রেকর্ড করার পরে মানে কি একটা আলাদা একটা ভয়েস হারমোনাইজ করছিল, এটা এখন আমার ছোট ভাই পিয়াল, মানে সেও মানে কি আমরা দুইজন, সে আমার কাছে গিটার কিছু লিসেন নিজে নিজে, এখন মানে সে ডেথ মেটাল টাইপের জিনিসপত্র খুব পছন্দ করে। সে এখন একটা SMS করছে যেটা আমি আসলেও জানতাম না, যে সে যে আমার ঘরে গিয়ে আমার গিটারটা নিয়ে ওই গানটা আমরা 2 ভাই প্র্যাকটিস করি মাঝে মাঝে। এবং সে বলছে যে সে এই গানটা নিজে যখন গাইতে গেছে সে তো আর রেকর্ড করে নাই, সে সেম ভয়েসই শুনছে, আমার রেকর্ড করাটা সে শুনছিল এবং সে শুনছে লাইভ। মানে আপনি শুনছেন রেকর্ডের? তো রেকর্ড বাজানোর পরে আমি বুঝছি যে আরে এই ভয়েস আসলো কোথেকে। আর ও এই যে আমাকে মাত্র SMS করছে যে আমি যখন বাজাইছি তখন শুনছি লাইভ ওইখানে হারমোনাইজ করে। তার মানে একই ঘটনা দুজনের ক্ষেত্রে ঘটছে। সেই ঘরের প্রবলেম, আমার যেটা মনে হয় যে অথবা গানের প্রবলেম। এবং গানের মধ্যে আপনি বলেছেন যে মানে পরিষ্কারভাবে মৃত্যুর ব্যাপারটা আছে, সুতরাং এটা একেবারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গানটার লিরিক্স এর কোনো সমস্যা। আচ্ছা, অন্য কোনো গানের ক্ষেত্রে সমস্যা না, এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল। ওকে, সমস্যা না, কিন্তু মানে অন্য কোনো গানের ক্ষেত্রে কিরকম হয়েছে? না, অন্য কোনো গানের ক্ষেত্রে আর তেমন হয় নাই, কারণ কি তারপরে আমার মানে কি তার 1 বছর পরে বিয়ে করে ফেলছি। তারপর থেকে যেগুলি আমরা এইসব মিউজিক ভিডিও নিজেরা মানে আমার বউ রেকর্ড করে, এগুলি তখন আর বুঝতে পারলাম।